ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী এফপিভি ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক এফপিভি ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে আইডিএফ সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট আইডিএফ ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে আইডিএফ এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় আইডিএফ এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল, কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঠেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশ কুসুম কল্পনা। আয়রন ডোম ধ্বংস, ইসরায়েল কাঁপছে। হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশল, 5টি আয়রন ডোম ইউনিট 1 মাসে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যে অস্ত্রকে অপরাজেয় মনে করত, যে প্রযুক্তির উপর ভর করে দশকের পর দশক আরব বিশ্বকে তুচ্ছ করে এসেছে তেল আবিব, সেই আয়রন ডোমই এখন ধুলোয় মিশছে। আর এই অসাধ্য সাধন করেছে ইরানের মদতপুষ্ট লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত। কৌশলের বিপ্লব, শুধু রকেট নয়, এবার লক্ষ্য আয়রন ডোম। এতদিন হিজবুল্লাহর যুদ্ধ কৌশল ছিল সরল, হাজারে হাজারে রকেট ছোড়ো, ইসরায়েলের শহরগুলোকে চাপে রাখো। জবাবে আয়রন ডোম সেই রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিত। খেলাটা ছিল সংখ্যা, কে বেশি রকেট ছুটতে পারে বনাম কে বেশি আটকাতে পারে। কিন্তু এবার হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন পথে হেঁটেছে। রকেটের সংখ্যা বাড়ানোর বদলে তারা সরাসরি টার্গেট করেছে আয়রন ডোমের লঞ্চার আর রাডার সিস্টেমকে। প্রিসিশন গাইডেড অ্যাটাক, লয়টারিং মিউনিশন, এক ধরনের আত্মঘাতী ড্রোন যা আকাশে উঠতে থাকে এবং সঠিক মুহূর্তে আঘাত করে। এই ড্রোনগুলো আগে আয়রন ডোমের অবস্থান শনাক্ত করে, তারপর নিখুঁতভাবে আঘাত হানে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিশ্চিত করেছে 1 মাসে 5টি পর্যন্ত আয়রন ডোম ইউনিট ধ্বংস করতে পেরেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা বিপর্যয়গুলোর একটি। আয়রন ডোম শুধু একটি অস্ত্র নয়, এটি ইসরায়েলের মানসিক ঝাল। সাধারণ ইসরায়েলি নাগরিক জানত রকেট আসলেও আয়রন ডোম আছে। এই নিরাপত্তার অনুভূতি ইসরায়েলকে দশকের পর দশক আক্রমণাত্মক নীতি নেওয়ার সাহস দিয়েছে।
এখন যখন সেই ঢালে ফাটল ধরছে, পুরো কৌশলই প্রশ্নের মুখে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, এর মানে হলো সেই এলাকার আকাশ সুরক্ষায় ফাঁক ফোকর তৈরি হওয়া। সেই ফাঁক দিয়ে রকেট, ড্রোন বা মিসাইল ঢুকে পড়তে পারে। উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম তখন বেশি চাপে পড়ে। পুরো নেটওয়ার্কে ডমিনো ইফেক্ট শুরু হয়। 4 জুন আমেরিকা ও ইসরায়েল মিলে একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করেছে। পরিকল্পনা হলো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যাবে, নির্দিষ্ট এলাকায় শুধু লেবাননের সরকারি সেনা থাকবে, হিজবুল্লাহর যোদ্ধারা আরো উত্তরে সরে যাবে। হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম এই প্রস্তাব শুনে একটাই কথা বললেন, সম্পূর্ণ প্রত্যাখ্যান। এই পুরো চিত্রটা আসলে একা হিজবুল্লাহর যুদ্ধ নয়, এটা ইরানের সুদূর প্রসারী কৌশলের অংশ। কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে, তবেই উত্তর সীমান্তে শান্তি আসবে। হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা শীঘ্রই নিজেদের প্রতিরোধের ফল দেখতে পাবে। আর ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে যে কোনো বৃহত্তর চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে হিজবুল্লাহর রণাঙ্গন এখন ইরানের পারমাণবিক আলোচনার সাথে সরাসরি যুক্ত। এক টেবিলে সব ইস্যু, এটাই তেহরানের কৌশল। পারমাণবিক বোমা বানাবে ইরান। IAEA এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর IAEA যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন, মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু IAEA এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি। আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। IAEA সরাসরি সতর্ক করে বলেছে, প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা। কথায় বলে, চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান IAEA কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। IAEA ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না। আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস। হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে, চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে।
এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখেছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই এপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না। আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সূচক্র মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। আমেরিকার 20টি ঘাঁটি ধ্বংস, রিপার ড্রোন ভূপাতিত, আকাশযুদ্ধে ইরানের কাছে হার মানল পরাশক্তি। 3টি বিমানবাহী রণতরী, 200-র বেশি যুদ্ধ বিমান, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক মেশিন। আমেরিকা পারস্য উপসাগরে এই বিশাল শক্তি নিয়ে এসেছিল ইরানকে চূর্ণ করতে, কিন্তু যুদ্ধের ধুলো যখন একটু সরল, দেখা গেল ছবিটা উল্টো। মধ্যপ্রাচ্যের 8টি দেশে আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান, আর মার্কিন বাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র MQ-9 রিপার ড্রোন মাটিতে ফেলে দিয়েছে তেহরান। প্রশ্নটা এখন একটাই, আকাশযুদ্ধে কি সত্যি হার মানল পরাশক্তি? রিপার যখন শিকার হলো, MQ-9 রিপার নামেই আতঙ্ক। এই ড্রোন আফগানিস্তানে তালেবান কমান্ডার শেষ করেছে, ইরাকে মিলিশিয়া নেতা মেরেছে, সিরিয়ায় রাতের অন্ধকারে নীরব মৃত্যু নামিয়েছে। যাকে লক্ষ্য করে সে জানতেও পারেনি কখন শেষ হয়ে গেছে। সেই রিপার এবার হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে আর উঠতে পারেনি। ইরান এই রিপারকে ভূপাতিত করতে ব্যবহার করেছে আরাশি কামাঙ্গি, তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যা এই যুদ্ধেই প্রথমবার যুদ্ধের মাঠে নামলো। প্রথম অভিষেকেই শিকার, প্রথম পরীক্ষাতেই পাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এরপর যা বললেন তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তিনি বললেন, শত্রুরা MQ-9, হার্মিস 900, লুকাস এই শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরান সেই ড্রোন ধ্বংস করে দেখিয়ে দিয়েছে মার্কিন আকাশ আধিপত্য অপরাজেয় নয়। 20টি ঘাঁটি, মানচিত্র জুড়ে আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে ছড়িয়ে থাকা আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইরান, শুধু ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এটা কোনো এলোপাথারি হামলা ছিল না, এটা ছিল সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, প্রতিটি লক্ষ্য বেছে নেওয়া। বছরের পর বছর ধরে ইরান বলে আসছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে। অনেকে সেটাকে হুমকির ভাষা বলে উড়িয়ে দিয়েছিল। যুদ্ধের মাঠ প্রমাণ করলো হুমকি ছিল না, সত্য ছিল। কয়েক মাস হামলার পরেও ইরান দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সামরিক স্থাপনায় কয়েক মাস ধরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। কেন? কারণ ইরান যে পথে হেঁটেছে সেটা চমৎকার।
তারা স্থির রাডার সিস্টেমের উপর নির্ভরতা কমিয়েছে। স্থির মানে লক্ষ্যবস্তু শত্রু খুঁজে নিতে পারে, ধ্বংস করতে পারে। তাই ইরান বেছে নিয়েছে সহজে স্থানান্তরযোগ্য, তুলনামূলক সস্তা, দেশেই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করলে আরেকটা আসে, একটা সরলে অন্যটা বসে, হাইড্রার মাথার মতো। 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল। এই যুদ্ধের মাঝেই খবর এলো ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সক্রিয় করেছে। বিশ্লেষকদের হিসাব বলছে এই ঘাঁটিগুলোতে কমপক্ষে 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্য। 1000 লক্ষ্য মানে 1000 সম্ভাব্য আঘাত। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি, কোনো বন্দর, কোনো তেল স্থাপনা এই রেঞ্জের বাইরে নয়। যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে। আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য, যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে। কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে। এতদিন যে F-35কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটি আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে, তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15E ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয়, তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে, এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন,
8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে গেছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তরতর। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি। এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না। পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে, কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না। রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা। বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়।
এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে, কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ায় বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি। সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে। ট্রাম্প যদি পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন, বললেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচল অবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে। নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসেছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে? এটা কল্পনার জগতেও কঠিন, কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম 50,000 থেকে $1,00,000 পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে: কোটি টাকার ঢাল কি 100 টাকার তীর ঠেকাতে পারে?
এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবেন, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না।